বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হামের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হামের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজকে আমরা এক ঘরা নগদান বই নিয়ে আলোচনা করব। এক ঘরা নগদান বই তোমার শখ সম্পর্কে আমরা আলোচনা করব এবং ডেবিট পাস ও ক্রেডিট পাস সম্পর্কে আলোচনা করব। তার আগে একটি কথা বন্ধুরা বলতে চাই, যারা এই নগদান বইয়ের পরবর্তী পর্বটি পেতে চাও, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, চলো আমরা এক ঘরা নগদান বইয়ের শখ সম্পর্কে আলোচনায়। বন্ধুরা, এক ঘরা নগদান বইয়ের শখ হচ্ছে 10টি। শখ সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। প্রথমে ডেবিট পাস লিখতে হয়। প্রথমে কি পাস লিখতে হয় দেখো বন্ধুরা, আমাদের ডেবিট পাশে 5টি ঘর হবে এবং ক্রেডিট পাশে 5টি ঘর হবে। দেখো, ডেবিট পাশে আমি লিখেছি তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। আবার ক্রেডিট পাশে একই রকমভাবে লিখেছি তারিখ, আর এখানে প্রাপ্তির বদলে প্রদানসমূহ আসবে, আর হচ্ছে তোমার ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। অর্থাৎ তোমার এক ঘর নগদান বই করতে গেলে ডেবিট পাশে 5টি ঘর এবং ক্রেডিট পাশে 5টি ঘর। এই 5টি ঘর তোমাদেরকে মনে রাখতে হবে। এক ঘর নগদান বই পারলে তুমি 2 ঘরা পারবা, 2 ঘরা পারলে 3 ঘরা পারবা। কোনো পার্থক্য তেমন কিছু নাই এখানে। বিশেষ কিছু পার্থক্য রয়েছে এক ঘর নগদান বইয়ে। এক ঘর নগদান বই সম্পর্কে অনেকের একটু অস্বচ্ছ ধারণা রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখতে পারো তাহলে এক ঘর নগদান বই সম্পর্কে তোমাদের পূর্ণ বা স্বচ্ছ ধারণা পেয়ে যাবা। তো চলো বন্ধুরা, আমরা এক ঘরা নগদান বইয়ে কি কি বসে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো বন্ধুরা, এক ঘরা নগদান বইয়ের ডেবিট পাশে তুমি এখানে খেয়াল করে দেখো আমি কি লিখেছি, যে মূলধন হিসাবে আনিত নগদ অর্থ, অর্থাৎ মূলধন হিসাবে যত নগদ অর্থ আসবে সব তোমার এই ডেবিট পাশে বসবে। সব তোমার কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। এরপরে কি আছে? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, অর্থাৎ এক ঘরে নগদান বইয়ে কিছু উদ্বৃত্ত নিয়ে মালিক শুরু করে থাকে তার নগদান বই। তো এরকম যদি প্রারম্ভিক কোনো নগদ উদ্বৃত্ত তোমার এন্ট্রিতে দেওয়া থাকে সেটি ডেবিট পাশে বসাতে হবে। যে কোনো নগদ প্রাপ্তি, অর্থাৎ তুমি যদি নগদ অর্থ প্রাপ্ত হও, যে কোনো বিষয়ের নগদ প্রাপ্তি হচ্ছে তোমার এই ডেবিট পাশে বসে। সেটা কেমন? নগদ প্রাপ্তি তুমি পাইতে পারো না নগদ টাকা কারো কাছ থেকে, এনি প্রকার, অর্থাৎ যে কোনো প্রকার নগদ প্রাপ্তি তোমার ডেবিট পাশে বসবে। দেখো, অফিসের প্রয়োজনে উত্তোলন, অফিসের প্রয়োজনে উত্তোলন, এটি কোথায় বসে? এক ঘর নগদান বইয়ের ডেবিট পাশে বসে। তো অফিসের প্রয়োজনে যদি তুমি উত্তোলন করো যাবে, তা কী হবে? হবে এরকম নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, এরকম হবে না? কি হবে? নগদান হিসাব ডেবিট আর উত্তোলন হিসাব ক্রেডিট। তো নিয়ম অনুযায়ী আমার ডেবিট পাশেই বসতেছে। তো এটা খেয়াল রাখবা। তাহলে আমি কি 4টা জিনিস কী কী বললাম? মূলধন হিসাবে আনিত নগদ অর্থ, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, যে কোনো নগদ প্রাপ্তি, আর অফিসের প্রয়োজনে উত্তোলন। অফিসের প্রয়োজনে উত্তোলন এক ঘর নগদান বইয়ের ডেবিট পাশে বসবে। এবার দেখো, ক্রেডিট পাশে আমি কি বলছি? ক্রেডিট পাস, অর্থাৎ কী কী আসতে পারে ক্রেডিট পাশে? যে কোনো নগদ প্রদান, অর্থাৎ নগদ অর্থ যদি চলে যায়, তুমি এরকম কোনো এন্ট্রি দ্বারা বোঝো, তাহলে সেটি নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। যেমন তুমি যদি বলো যে নগদে ক্রয়, তাই না? তো নগদে ক্রয় করলে কী হয়? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো নগদ টাকা আমরা এখানে টাকার হিসাবে রাখবো কিন্তু, ঠিক আছে? যে নগদ টাকা আসতেছে নাকি চলে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো আমার কি আসতেছে? নগদ টাকা বা চেকে ব্যাংক জমা দেওয়া হলে, নগদ টাকা বা চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে সেটা ক্রেডিট পাশে বসে, নগদ টাকা চলে যাচ্ছে। আবার চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয় সেক্ষেত্রেও নগদ টাকা চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। নগদ টাকা বা চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে সেটি ক্রেডিট পাশে বসবে। এরপরে আসো আমরা একটু উভয় পাশে, অর্থাৎ উভয় পাশে এক ঘর নগদান বইয়ের উভয় পাশে কী কী লেনদেন বসতে পারে সেইগুলো সম্পর্কে তোমাদেরকে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি।
দেখো এখানে দেনাদারের কাছ থেকে পেয়ে পাওনাদারকে প্রদান, অর্থাৎ তুমি যদি এরকম লেখো যে রহিমের কাছ থেকে পেয়ে করিমকে প্রদান, তো তোমার লিখতে হবে রহিমের কাছ থেকে পেয়ে, আমরা যার কাছ থেকে পাইছিলাম সে দেনাদার, তো নিয়ম অনুযায়ী এখানে দেনাদার ডেবিট আর পাওনাদার ক্রেডিট। তো ডেবিটটা ডেবিট পাশে লিখবা, ক্রেডিটটা ক্রেডিট পাশে লিখবা, দেনাদারে লিখে টাকা, পাওনাদার লিখে টাকা ক্রেডিট পাশে। চেকের মাধ্যমে যদি পরিশোধ করে, চেকের মাধ্যমে পরিশোধ, দেখো আমি কিন্তু উপরে কোনো চেকের মাধ্যমে পরিশোধ কিচ্ছু বলিনি, কিন্তু এখানে বলছি যে চেকের মাধ্যমে যদি পরিশোধ করে তাহলে এক ঘর নগদান বই কোথায় বসবে। যেমন রহিমকে চেকের মাধ্যমে পরিশোধ করা হলো, তো তুমি যদি চেকের মাধ্যমে পরিশোধ করো তাহলে কি আসবে, ব্যাংক হিসাব ডেবিট পাশে নগদের পাশে আসবে, আর রহিম হিসাব ক্রেডিট। রহিমকে চেকের মাধ্যমে পরিশোধ করা হলো, একটা জিনিস খেয়াল করো, তো পরিশোধ করলে রহিম কিসে পাচ্ছে, এই ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে না তার, মানে চেকটাই তো ব্যাংক, তাই না, ব্যাংক হিসাব ডেবিট, আর আমরা রহিমকে দিচ্ছিলাম, তাই না, রহিম আবার কি করছে, ব্যাংকে জমা দিয়েছে না, চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে যদি পরিশোধ করা হয়, কাকে পরিশোধ করছিলাম, রহিমকে, তো রহিম হিসাব ক্রেডিট। এবার খেয়াল করো চেক প্রাপ্তি, চেক প্রাপ্তি সেটা কেমন হতে পারে, এটা হতে পারে চেকের মাধ্যমে তুমি যদি কোনো মাল বিক্রয় করো, তাহলে মাল বিক্রয় করলে কি আসবে, বিক্রয় করলে তোমার নগদান হিসাব, বা যদি চেক বলেছে এখানে নগদান তো আসবেই না, তো চেক যদি বলি তো ব্যাংক হিসাব ডেবিট, তাই না, ব্যাংক হিসাব ডেবিট, আর কি নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ এই চেকটাকেই আমরা নগদ বলেই ধরে নিচ্ছি, তো বিক্রয় হিসাব ডেবিট পাশে আর নগদান হিসাব ক্রেডিট পাশে। ওকে, এরপরে দেখো বন্ধুরা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করতে পারে না, সেক্ষেত্রে তোমার কি হবে, ব্যাংক হিসাব কি ডেবিট হবে, ডেবিট, আমি ব্যাংক হিসাব এভাবে চিন্তা করছি না, আমার ডেবিট পাশে কি টাকা, টাকা নগদ টাকার কথা চিন্তা করছি, ঠিক আছে, তো যদি উত্তোলন করে নগদ টাকা আসতেছে, তাই না, তো ব্যাংক হিসাব নগদের ঘরে আর উত্তোলন হিসাব নগদের ঘরে, অর্থাৎ আমার নগদ টাকা চলে যাচ্ছে নাকি আসতেছে সেই হিসাবটা করতেছে আমি। তুমি খেয়াল করো এটা যদি জাবেদা করি তাহলে এরকম আসবে না যে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট কি টাকা, নগদ টাকা, তাই না, তো উত্তোলন করতেছি নগদে, নগদে চলে যাচ্ছে দেখো, আবার উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক প্রদান করতেছে, ব্যাংক হিসাব ক্রেডিট, তো শিরোনাম আমরা জানি কি ডেবিট পাশেরটা ক্রেডিট পাশে বসে, ক্রেডিট পাশেরটা ডেবিট পাশে বসে। চেকের মাধ্যমে বিল পরিশোধ, হ্যাঁ তুমি বিল পরিশোধ করতেই পারো, চেকের মাধ্যমে বিল যদি পরিশোধ করো তো ব্যাংক হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট, মানে ব্যাংক এখানে তোমার টাকাটা জমা করতেছে আর প্রদেয় বিল কি তোমার দায়, তো প্রদেয় বিল হিসাব ক্রেডিট। আমি যদি এভাবেই হিসাব করি তাহলে তোমার কি আসতেছে, নগদান হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তাই না, তো প্রদেয় বিল হিসাব তুমি ক্রেডিট পাশে বসাচ্ছ। এরপরে দেখো আবার একটু ক্লিয়ার করি, চেকের মাধ্যমে যদি বিল পরিশোধ করো তাহলে নগদ টাকা চলে যায় না, নগদ টাকা চলে গেলে কি হয়, নগদ টাকা যদি বিল পরিশোধ করো, দেখো সরি টু সে আগের বার মনে হয় একটু ভুল বলা হয়েছে, সেটা কি চেকের মাধ্যমে বিল পরিশোধ করা হলো, তোমার বিল মানে কি, নিশ্চয়ই প্রদেয় বিল ছিল, তো প্রদেয় বিলকে এখন কি তুমি ইয়ে করে দাও, কমাই দাও, তো প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর কার মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, তো ব্যাংকে কিন্তু জমা হয়ে যাচ্ছে, তাই না, ব্যাংকে কী হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে না টাকাটা, তো এই জন্য আমরা ব্যাংক হিসাব ডেবিট ধরতেছি, কী টাকা, নগদ টাকা। আদায়ের জন্য প্রাপ্য বিল ব্যাংকে প্রেরণ, ভালো কথা, তোমার তার একটা স্বচ্ছ ধারণা হওয়া উচিত এখানে, সেটি কি যে প্রাপ্য বিল আর প্রদেয় বিল ক্রেডিট আর প্রাপ্য বিল ডেবিট, তো আমরা সহজভাবে নিতে পারি যে অত বেশি না ভেবে, যে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর ওই যে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক দেখো প্রাপ্য বিল হিসাব লিখে নগদের ঘরে টাকা লিখবো, আবার ব্যাংক লিখে ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে টাকা লিখবো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এক ঘর নগদান বইয়ের ডেবিট পাস ও ক্রেডিট পাস সম্পর্কে একটা পূর্ণ ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। তো তোমরা যদি কেউ এই এক ঘর নগদান বই বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো যে এই বিষয়টি আমার স্বচ্ছ না, আমি বুঝি না, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এরপরে তোমাদের জন্য রয়েছে কন্ট্রা এন্ট্রি, এই কন্ট্রা এন্ট্রিটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমরা পরবর্তী যে 2 ঘর 3 ঘর নগদানে যাব সেটি নিয়েও আমি একটু সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে করে রাখছি। কন্ট্রা এন্ট্রি দেখো, যে সকল লেনদেন একই সাথে নগদান হিসাব ও ব্যাংক হিসাবকে প্রভাবিত করে তাকে কন্ট্রা এন্ট্রি বলে। দেখো কি বলেছি, যে সকল লেনদেন একই সাথে নগদান হিসাব ও ব্যাংক হিসাবকে প্রভাবিত করে তাকে কন্ট্রা এন্ট্রি বলে। তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে, সেটি কেমন, যে ব্যাংকে টাকা বৃদ্ধি
আবার নগদ অর্থ হ্রাস, ব্যাংকে টাকা বৃদ্ধি বা নগদ অর্থ হ্রাস। তুমি এখানে খেয়াল করলে দেখতে পাবা, দেখো ব্যাংকে টাকা বাড়বে আর নগদ অর্থ কমবে, সেই লেনদেনগুলো কী ব্যাংকে জমা দেওয়া হলো। তো এর জাবেদা করলে কী হবে, ব্যাংক হিসাব ডেবিট, দেখো ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, আর নগদান হিসাব ক্রেডিট, মানে নগদ টাকা হ্রাস পাচ্ছে। তাহলে আমি কী লিখেছি দেখো খেয়াল করো, ব্যাংকের টাকা বৃদ্ধি আর নগদ অর্থ হ্রাস। তো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আবার দেখো ব্যাংকে হিসাব খোলা হলো, হিসাব যদি তুমি খোলো তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে ব্যাংক ডেবিট হয়েছে ব্যাংক বৃদ্ধি, আর নগদ ক্রেডিট হয়েছে নগদ হ্রাস। আবার তুমি দেখো ব্যাংক জমাতিরিক্ত ঋণের সম্পূর্ণ অংশ বা আংশিক অংশ যদি তুমি পরিশোধ করে দাও তাহলে কি হবে, ব্যাংক জমাতিরিক্ত ডাজেন্ট ম্যাটার, কিন্তু ঋণ তো পরিশোধ করতেছো তাই না। তো ঋণ পরিশোধ করলে তুমি কোথায় দিবা টাকাটা, নিশ্চয়ই ব্যাংকের থেকেই নিয়েছিলে টাকাটা। তো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। দেখো সেক্ষেত্রে ব্যাংক তোমার বাড়তেছে ব্যাংকের টাকা, আর নগদ টাকা চলে যাচ্ছে। তুমি আংশিক দাও আর সম্পূর্ণ দাও, কথা কিন্তু একই, যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হিসাবকাল শেষে সম্পূর্ণ বা আংশিক ব্যাংকে জমাদান, অর্থাৎ তুমি যখন দুঘর নগদান করবা সব শেষে একটা এন্ট্রি থাকে, কি এন্ট্রি থাকে, যে এত টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। আছে না এরকম ধরনের এন্ট্রি, তোমরা করেছো, এসএসসি পরীক্ষাও করে আসছো, আবার ইন্টারমিডিয়েট এখানে তো থাকেই, মানে ম্যাক্সিমাম সময় এই এন্ট্রিটা থাকার সম্ভাবনা বেশি, যে হিসাবকাল শেষে আংশিক অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ তোমার ব্যালেন্স শিটই যদি 20,000 টাকা হয় তো বলবে যে অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। সেক্ষেত্রে তোমার ট্রিটমেন্টটা হবে এরকম, যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো তোমার এই ছিল ব্যাংকের টাকা বৃদ্ধি ও নগদ অর্থ হ্রাসের কন্ট্রা এন্ট্রি। আমরা যদি কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে বিপরীত দাখিলা, আমি এটা বলিনি হয়তো, কন্ট্রা এন্ট্রি মানেই হচ্ছে বিপরীত দাখিলা। তো বিপরীত মানে কি, উভয় পাশে বসবে, ঠিক আছে। আর এইটাকে আমরা কখনো কখনো সি দিয়ে প্রকাশ করি, কখনো আর দিয়ে প্রকাশ করি, যে যেটা ভালো লাগে সেটা করতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা সাধারণত নিয়ম অনুযায়ী ক, বাংলায় ক আর ইংরেজিতে যদি লিখি তো সি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ দুই পাশে ডেবিট পাশ ক্রেডিট পাশ। সেটা কেমন, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট সি আর নগদান হিসাব ক্রেডিট সি। এরপরে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটি বিষয় জানাবো, সেটা হচ্ছে কি, যে ব্যাংকে টাকা হ্রাস পায় এবং নগদ টাকা বৃদ্ধি পায়। একটু আগে বলেছিলাম ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা হ্রাস পায়। এবার ঠিক উল্টোটা বললাম, উল্টো কন্ট্রা-এন্ট্রিগুলো কী, যে ব্যাংকে টাকা হ্রাস পাবে আর তোমার কি হবে, নগদ টাকা বৃদ্ধি পাবে। সেই এন্ট্রিগুলো কী, দেখো ব্যাংক হতে উত্তোলন, তা ব্যাংক থেকে উত্তোলন করলে যাবে থাকি বন্ধুরা। আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলেছি, সেটি কি, যে তুমি যদি জাবেদা পারো তাহলে তোমার জন্য সব কিছুই পানি হয়ে যাবে বন্ধুরা, একদম খুব সহজেই বুঝতে পারবা। তো এখানে দেখো তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন করলে যাবে দেখি বন্ধুরা, ব্যাংক হতে উত্তোলন করলে যাবে দেখি যে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, অফিস বা কারবারের প্রয়োজনে তুমি যেমন একটু আগে করেছিলে না, জমা দিয়েছিলে না অফিসের টাকা, এখন যদি আবার উত্তোলনও করো তাহলে সেক্ষেত্রে জাবেদাটা কী হবে, উত্তোলন করলে তোমার ব্যাংক হ্রাস পাবে, তাই ব্যাংককে ক্রেডিট করে দাও। আর অফিস বা কারবার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে আর ব্যাংক টাকা কমে যাচ্ছে। অফিস বা কারবার প্রয়োজনে চেক কাটা হলো, একই কথা, অফিস বা কারবার প্রয়োজনে চেক কাটা হলো আর উত্তোলন করা হলো, এর মধ্যে পার্থক্য আছে নাকি, কোনো পার্থক্য নেই। তার মানে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। হিসাবকাল শেষে ব্যাংক উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ অংশ উত্তোলন, সম্পূর্ণ অংশ কী হবে, উত্তোলন। এবার খেয়াল করো বন্ধুরা, আমি যেটি তোমাদের বুঝাইতে চাচ্ছিলাম সেটি কি, এই একটু আগে কি করেছিলাম দেখো, একটু আগে আমরা বলেছিলাম যে হিসাবকাল শেষে ব্যাংক উদ্বৃত্তের অর্থ কি করা হলো, জমা দেওয়া হলো, অর্ধেক জমা দেওয়া হলো বা সম্পূর্ণ, যেটাই বলো না কেন। তো ব্যালেন্স শিটে তোমার এখানে একটা অংশ আসবে, এখানে একটা অংশ আসবে ব্যাংক উদ্বৃত্তের, ঠিক আছে। সেই ব্যাংক উদ্বৃত্তের আমরা করতে পারি কি, ব্যাংক উদ্বৃত্ত আংশিক সম্পূর্ণ উত্তোলন করা হলো, ব্যাংক বলো আর নগদ বলো যেটাই বলো, তোমার তুমি আংশিক বা সম্পূর্ণ অংশ উত্তোলন করে নিয়ে আসতে পারো। সেক্ষেত্রে তোমার ব্যালেন্স শিটে যদি মনে করো 20,000 টাকা হয়, আবার একইভাবে বোঝাই, 20,000 টাকা যদি হয় সেক্ষেত্রে তুমি চাচ্ছ যে 10,000 টাকা উত্তোলন করে নিয়ে আসতে, তো উত্তোলন করলে যাবে দেখি, উত্তোলন করলে জাবেদাটা এরকম আসবে, যে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ বৃদ্ধি পাবে আর ব্যাংক হ্রাস পাবে, এটা তোমার কন্ট্রা এন্ট্রি।
তো এই ছিল তোমার নগদান বইয়ের কন্ট্রান্টি অর্থাৎ বিপরীত দাখিলা, যেটি দুপাশেই বসে থাকে। বন্ধুরা, এই কন্ট্রান্টিগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জানা। তোমরা অবশ্যই বিষয়গুলো নোট করে নেবে আমার মতো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা যে আসলে দুঘরা নগদান বই বা 3 ঘরা নগদান বইয়ের আলাদা কোনো পার্থক্য নেই। দুঘরা নগদান বই এখন যা বললাম এগুলোই আসবে, আর 3 ঘরা নগদান বই একটা, অর্থাৎ দুঘরা নগদান বইয়ে 2টো করে ছক বাড়বে, অর্থাৎ 1 ঘরায় ছিল 10টি, 2 ঘরায় 12টি, আর 3 ঘরায় 14টি। 14টি কেন? দেখো, 2 ঘরা নগদান বইয়ে আরেকটি ঘর বেড়েছে ব্যাংকের, আর 3 ঘরা নগদান বইয়ে আরও একটি ঘর বাড়বে, সেটা হচ্ছে বাট্টার। ঠিক আছে? তো এই বাট্টার ঘরটা দুই পাশে বসবে, এই মিলে 14টি ঘর হয়। তাহলে আমরা শিখে ফেললাম কি, 1 ঘরা নগদান বইয়ে 10টি, 2 ঘরা নগদান বইয়ে 12টি, আর 3 ঘরা নগদান বইয়ে 14টি ছক। তো বন্ধুরা, আমরা সামনের দিন অর্থাৎ পরবর্তী ক্লাসে 2 ঘরা বা 3 ঘরা যে কোনো একটি বা দুটি অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে কোনো বোর্ডের অঙ্ক হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, তবে অঙ্কটি কিভাবে করতে হয় সেটি আমি তোমাদেরকে স্বচ্ছ সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সঠিক প্রস্তুতি নাও এবং সামনে এগিয়ে যাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।